অভিশপ্ত রোগে আক্রান্ত একজন মানুষ যাকে কেউ স্পর্শ করলেই সারা শরীর নীল হয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যেত। অনেক চেষ্টা করেও সে মনে করতে পারে না কবে, কখন আর কিভাবে তার এই রোগের সূচনা হয়েছিল। রোগ মুক্তির উপায় খুঁজতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয় ভয়ঙ্কর সব পরিস্থিতির। অন্যদিকে একটি যুবক ছেলে যার উপর মেডিকেল এক্সপেরিমেন্টের নামে চালানো হয় অমানসিক সব নির্যাতন। আরও আছে উমা নামের বাচ্চা একটি মেয়েকে জোর করে দেবদাসী বানানোর চেষ্টা করে এই স্বার্থপর সমাজ। কিন্তু কেন, আর কী বা হয় তার পরিণতি? তিনটি ভিন্ন ভিন্ন মানুষের গল্প নাকি একই মানুষের জীবনের তিনটি রূপ? জানতে হলে দেখতে থাকুন অসাধারণ অ্যাডভেঞ্চারাস থ্রিলার মুভি গামি। এই মুভির শেষের টুইস্ট আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা শঙ্কর নামের এক সাধুকে দেখতে পাই। সে একটি অভিশপ্ত রোগে ভুগছিল। তাকে কোনো মানুষ স্পর্শ করলে অদ্ভুতভাবে শরীর ঝাঁকুনি দিতে দিতে নীলবর্ণ ধারণ করে অজ্ঞান হয়ে যেত, যার কারণে তার সন্ন্যাসী দলের অন্য সাধুরা তাকে দল থেকে বের করে দেওয়ার প্ল্যান করে। একদিন সব সন্ন্যাসীরা মিলে শঙ্করের ঘরে আগুন লাগিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে, শঙ্কর তুমি অভিশপ্ত, তোমার কারণে আমাদের উপরেও অভিশাপ আসতে পারে, তুমি এখান থেকে চলে যাও। শঙ্কর অনেক কষ্ট করে তার জ্বলন্ত ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। শঙ্কর সন্ন্যাসী দলের প্রধান সাধু অঘরী বাবার কাছে গিয়ে এসব কথা জানায়। সাধু বাবা তাকে বলে, তোমার এই অভিশপ্ত রোগ অন্য সন্ন্যাসীদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, এর চেয়ে ভালো হয় তুমি এখান থেকে চলে যাও। সন্ন্যাসী দলের মধ্যে শঙ্করের একজন শুভাকাঙ্ক্ষী ছিল। সে অঘরী বাবাকে বলে, আমাদের শঙ্করকে একটি সুযোগ দেওয়া উচিত। অঘরী বাবা একটু চিন্তা করে এই প্রস্তাবে রাজি হয়। এরপর তারা শঙ্কর আর অন্য একজন শক্তিশালী সাধুর মধ্যে লড়াইয়ের আয়োজন করে। যদি এই লড়াইয়ে শঙ্কর জিততে পারে তবে সে এখানে থাকার অনুমতি পাবে, আর যদি সে হেরে যায় তবে তাকে এখান থেকে চলে যেতে হবে। যেহেতু শঙ্কর তার রোগের কারণে হাত দিয়ে লড়াই করতে পারবে না, তাই সে লাঠি দিয়ে লড়াই করতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে লাঠি ভেঙে গেলে শঙ্করকে বাধ্য হয়ে হাত দিয়ে লড়াই করতে হয়। শঙ্করের প্রতিপক্ষ লোকটি তার দুর্বলতার সুযোগ নিয়ে শঙ্করকে স্পর্শ করে, যার ফলে শঙ্কর ঝাঁকুনি দিতে দিতে অজ্ঞান হয়ে যায়। লড়াইয়ে হেরে যাওয়ার কারণে শর্ত অনুযায়ী শঙ্করকে তার দল ছেড়ে চলে যেতে হয়। চলে যাওয়ার আগে শঙ্করের এক শুভাকাঙ্ক্ষী তাকে বলে, তুমি এই অভিশপ্ত রোগ আর কতদিন বয়ে বেড়াবে? এভাবে মৃত্যুর অপেক্ষা না করে এই রোগ থেকে মুক্তি পাবার উপায় খুঁজে বের করো। শঙ্কর তখন বলে, আমার এই রোগ কবে, কখন, কোথায়, কিভাবে শুরু হয়েছিল আমি তা জানি না, তাহলে কিভাবে এর প্রতিকার খুঁজে বের করব? শঙ্করের শুভাকাঙ্ক্ষী তখন তাকে বলে, 15 বছর আগে মহাগুরু কেদার বাবা তোমাকে এখানে দিয়ে গিয়েছিল, তুমি সেই মহাগুরু কেদার বাবাকে খুঁজে বের করো, সে হয়তো তোমার অতীত ও রোগ মুক্তির উপায় সম্পর্কে বলতে পারবে। শঙ্করের বন্ধু সেই কেদার বাবার ঠিকানা দেয়। এরপর শঙ্কর কেদার বাবাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। এর পরের দৃশ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তবে এটি কোনো জেলখানা নয়, আবার জেলখানার চেয়ে কম কিছুও নয়। তার মতো শত শত মানুষকে এখানে বন্দি করে রাখা হয়েছে, কারণ কিছু বাজে ডাক্তার এখানে মেডিকেল এক্সপেরিমেন্টের নামে অবৈধভাবে তাদের উপরে অমানসিক নির্যাতন চালাতো। ইনি হলেন মিস্টার বক্সি, যার আন্ডারে এক্সপেরিমেন্টগুলো চালানো হতো। এই মেডিকেল এক্সপেরিমেন্টে মূলত একজন নারীকে পুরুষে রূপান্তরিত করার প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হতো। এই এক্সপেরিমেন্টের সময় ছেলেগুলোকে ভয়ঙ্করভাবে ইলেকট্রিক শক দেওয়া হতো, যার সাইড ইফেক্টের কারণে এই ছেলেগুলো অনেক সময় পাগলের মতো আচরণ করত। মিস্টার বক্সি মেডিকেল চিফের সাথে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কথা বলছিল। চিফ মিস্টার বক্সিকে জিজ্ঞাসা করে এই এক্সপেরিমেন্টটি করতে আর কতদিন সময় লাগবে। মিস্টার বক্সিকে চিফ 3 মাসের সময় দেয়। এই সময়ের মধ্যেই তাকে এক্সপেরিমেন্টটি শেষ করতে বলে, না হলে এই এক্সপেরিমেন্টের সকল ফান্ড বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। মিস্টার বক্সি চিফকে বলে কেবলমাত্র লগোটমি পদ্ধতি অবলম্বন করেই এই এক্সপেরিমেন্টটি দ্রুত শেষ করা সম্ভব। চিফের অ্যাসিস্ট্যান্ট তাকে লগোটমি সম্পর্কে জানায়। লগোটমি হচ্ছে এক্সপেরিমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর একটি পদ্ধতি, আর এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে মানুষের মৃত্যুও হতে পারে। চিফ এই ভয়ঙ্কর লগোটমির কথা শুনে এই পদ্ধতি অবলম্বন করতে মানা করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিছু বাচ্চা মেয়ে বাগান থেকে আম চুরি করে পালাচ্ছিল। এমন সময় বাগানের মালিক তাদেরকে ধরে ফেলে।
বাগানের মালিক তাদেরকে বলে যতক্ষণ না তাদের বাবা মায়েরা এসে তাদেরকে নিয়ে যাচ্ছে ততক্ষণ তাদেরকে এখানেই আটকিয়ে রাখা হবে। কিছুক্ষণ পর অন্য সবাইকে তাদের বাবা মা নিয়ে গেলেও উমা নামের একটি মেয়েকে কেউ নিতে আসে না। সে তখন বাগানের মালিককে জানায় তার বাবা নেই আর তার মাও তার সাথে থাকে না। বাগানের মালিক তখন উমাকে চিনতে পারে। উমার মায়ের নাম ছিল দুর্গা, যে ছিল একজন দেবদাসী। দেবদাসী হচ্ছে সেই মহিলা যে সব পুরুষ মানুষদের সেবা করত। আসলে সেই গ্রামের প্রধান উমার মা দুর্গাকে দেবদাসী বানিয়ে রেখেছিল। বিভিন্ন ধরনের পুরুষ মানুষেরা গ্রাম প্রধানকে টাকা দিয়ে দুর্গার সাথে সময় কাটাতো। গ্রাম প্রধান এই কাজটিকে এমনভাবে উৎসাহিত করত যেন এটা দেবতাদের সেবা করার মতো মহৎ কাজ। এভাবেই সে দুর্গাকে দেবদাসীর কাজ করতে বাধ্য করত। কিন্তু এসব করতে গিয়ে দুর্গা একসময় অসুস্থ হয়ে পড়ে, যে কারণে গ্রাম প্রধান দুর্গাকে সরিয়ে অন্য কাউকে দেবদাসী হিসেবে এই কাজের দায়িত্ব দিতে চায়। এরপরের দৃশ্যে আমরা শঙ্করকে দেখতে পাই। সে কেদার বাবাকে খুঁজতে খুঁজতে কুম্ভ মেলা নামক স্থানে গিয়ে পৌঁছায়। অসংখ্য মানুষের ভিড়ে সে কেদার বাবাকে খুঁজতে থাকে। শঙ্কর একজন পুরোহিতের কাছে গিয়ে ভুলবশত তাকে কেদার বাবা বলে সম্বোধন করে। পুরোহিত তাকে জানায় সে কেদার বাবা নয়, কেদার বাবা 2 বছর আগে মারা গিয়েছে আর সে কেদার বাবার একজন শিষ্য। কেদার বাবার মৃত্যুর সংবাদ শুনে শঙ্কর মন খারাপ করে চলে যাচ্ছিল। তখন সেই পুরোহিত তাকে ডেকে জিজ্ঞাসা করে তার নাম শঙ্কর কিনা। শঙ্কর অচেনা একটি লোকের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যায়। পুরোহিত শঙ্করকে একটি নকশা আর একটি লাঠি দেয়, যেটা কেদার বাবা মৃত্যুর আগে শঙ্করের জন্য রেখে গিয়েছিল, কারণ সে জানতো কোনো না কোনো একদিন শঙ্কর তার খোঁজে এখানে আসবে। এই নকশার মাধ্যমেই শঙ্কর তার অভিশপ্ত রোগ থেকে মুক্তি পেতে পারে। হিমালয় পাহাড়ের উপরে এক ধরনের আলোকিত মাশরুম জন্ম নেয়, যেটা খেলে শঙ্কর তার এই অভিশপ্ত রোগ থেকে মুক্তি পাবে। কিন্তু এই মাশরুম 36 বছর পর পর একবার জন্ম নেয় আর তা কেবল মাত্র 24 ঘন্টার জন্যই জীবিত থাকে। শঙ্কর একদম ঠিক সময়ে এখানে এসেছিল, কারণ আর মাত্র 15 দিন পরেই হিমালয় পাহাড়ে সেই মাশরুমের দেখা মিলবে। শঙ্কর সেই মাশরুমের খোঁজে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হতে চায়। পুরোহিত তখন শঙ্করকে জাহ্নবী নামের এক ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দেয়। জাহ্নবী সেই আলোকিত মাশরুম নিয়ে গবেষণা করছিল, তাই পুরোহিত জাহ্নবীকে শঙ্করের সাথে নিয়ে যেতে বলে। শঙ্কর জাহ্নবীকে সাথে নিতে না চাইলেও পুরোহিতের কথায় অবশেষে বাধ্য হয়ে তাকে সাথে নেয়। এর পরের দৃশ্যে আমরা আবারও সেই মেডিকেল এক্সপেরিমেন্ট হলের সেই ছেলেটিকে দেখতে পাই। ছেলেটি এক্সপেরিমেন্টের নামে তার সাথে হওয়া অত্যাচারগুলো সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যাচ্ছিল। এমন সময় ছাদ ভেঙে একটি লোক তার পাশে এসে পড়ে। ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। আসলে এই লোকটিকেও এক্সপেরিমেন্টের জন্য এখানে বন্দি করে রাখা হয়েছিল। সে অত্যাচার সহ্য করতে না পেরে এখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে থাকে। এরপর সে ছাদ ভেঙে এই ঘরে এসে পড়ে। ছেলেটি যখন জানতে পারে এই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন সে লোকটিকে অনুরোধ করে যেন সে তাকেও সঙ্গে নিয়ে যায়। অনেক অনুরোধ করার পর লোকটি তাকে সাথে নিতে রাজি হয়। সে ছেলেটিকে ল্যাবরেটরি রুম থেকে লুকিয়ে একটি যন্ত্র নিয়ে আসতে বলে, যেটা দিয়ে তারা মাটি খুঁড়ে পালাবার পথ বের করতে পারবে। ছেলেটি তখন খুব সাবধানে ল্যাবরেটরি রুমে গিয়ে একটি যন্ত্র নিয়ে আসে। এরপর সেই লোকটি এই যন্ত্র দিয়ে পালানোর রাস্তা খুঁড়তে শুরু করে। এরপর আমরা আবারও দুর্গা আর উমাকে দেখতে পাই। গ্রাম প্রধান দুর্গাকে দেবদাসীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর সে বাড়িতে উমার কাছে চলে আসে। কিন্তু উমা তার মায়ের সাথে ভালো করে কথা বলে না, কারণ তার মা এতদিন তার থেকে অনেক দূরে থাকত। উমা গিয়ে তার দাদির কাছে জানতে চায় তার মা কেন এতদিন তাদের সাথে থাকতো না। উমার দাদি তখন তাকে বলে উমার জন্মের সময় পুরোহিত দুর্গাকে বলেছিল তার মৃত বাচ্চা জন্ম নেবে। এটা শুনে দুর্গা অনেক ভয় পেয়ে ঠাকুরের কাছে মানত করে যে যদি তার সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে তবে সে সারা জীবন দেবদাসী হয়ে কাটিয়ে দেবে। এর কিছুদিন পর উমা সুস্থভাবে জন্মগ্রহণ করলে দুর্গা নিজের প্রতিজ্ঞা অনুযায়ী দেবদাসী হিসেবে শপথ নিয়ে নিজের মানত পূরণ করে। তাই সে এতদিন উমাকে ছেড়ে দূরে থাকত। উমা তখন বুঝতে পারে তার মা তার জন্যই এতদিন অনেক কষ্ট করেছে। উমা তার ভুল বুঝতে পেরে মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওদিকে গ্রামের মানুষরা দুর্গার বদলে উমাকে দেবদাসী বানানোর পরিকল্পনা করতে থাকে। উমার দাদি তাকে রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে যেতে বলে,
যাতে তাকে দেবদাসী হয়ে জীবন কাটাতে না হয়। এসব সহ্য করতে না পেরে দুর্গা মারা যায়। উমা বাড়ি থেকে পালিয়ে একটি লোকের কাছে গিয়ে আশ্রয় নেয়। লোকটি পরের দিন সকালে উমাকে একটি বাসে তুলে দেয়, যাতে সে দূরে কোথাও পালিয়ে যেতে পারে। কিন্তু বাসে একটি মহিলা উমাকে দেখতে পেয়ে সে তাকে গ্রাম প্রধানের হাতে তুলে দেয়। গ্রাম প্রধান জোর করে উমাকে দেবদাসী বানানোর আয়োজন করে। আজকে উমার সাথে থাকার জন্য একজন পুরোহিতকে ডেকে আনা হয়। রাতের বেলা সেই পুরোহিত উমার ঘরে যায় তার সাথে সময় কাটানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পর সেই পুরোহিত উমার ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। গ্রাম প্রধান কি করবে কিছু বুঝতে না পেরে পরের দিন একজন ডাক্তারকে ডেকে উমাকে তার কাছে বিক্রি করে দেয়। কিন্তু কেন তাকে বিক্রি করে দেওয়া হলো আর কেনই বা সেই পুরোহিত দৌড়ে পালিয়ে গিয়েছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর আমরা শঙ্করকে দেখতে পাই। সে মাশরুমের খোঁজে হিমালয় পাহাড়ে যাবার সময় নানা রকম হ্যালুসিনেট করতে থাকে। সে কখনো পানির ভিতরে উমার ছবি দেখতে পায়, তো আবার কখনো সেই মেডিকেল এক্সপেরিমেন্টের ছেলেটিকে দেখতে পেত, যারা তাকে হিমালয়ে যেতে নিষেধ করছে। এখানে আমরা বুঝতে পারি শঙ্করের সাথে উমা এবং সেই ছেলেটির হয়তো কোনো যোগসূত্র আছে। শঙ্কর আর জাহ্নবী হিমালয়ে নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে মাশরুমের খোঁজে হাঁটতে থাকে। বরফের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটি বড় খাদের সামনে এসে দাঁড়ায়। শঙ্কর আর জাহ্নবী অনেক চেষ্টা করেও সেই খাদ পার হতে পারে না। এত প্রতিকূলতা দেখে শঙ্কর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জাহ্নবী হার মানতে চায় না। এটা নিয়ে শঙ্কর আর জাহ্নবীর মধ্যে কথা কাটাকাটি হয়। একসময় তারা দুজনে দুই দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই জাহ্নবী বরফ ভেঙে পানির মধ্যে পড়ে যায়। কিছু দূর যাবার পর শঙ্কর পিছনে ফিরে জাহ্নবীকে কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। সে জাহ্নবীকে পানিতে ডুবে যেতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে। রাতের বেলা শঙ্কর জাহ্নবীর কাছে জানতে চায়, আমি তো এই অভিশপ্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আলোকিত মাশরুম খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুমি কেন এত কষ্ট করে এই মাশরুম খুঁজে বেড়াচ্ছ? জাহ্নবী তখন জানায় কিছুদিন আগে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়েছে, কিন্তু তারপরেও সে তার স্বামীকে ভুলতে না পেরে ডিপ্রেশন আর অ্যাংজাইটির সাথে সাফার করছিল। তাই সে সবকিছু ভুলে যেতে এই মাশরুম খেতে চায়, কারণ এই মাশরুমগুলো ছিল মহাশক্তিশালী, যার মাধ্যমে সকল ধরনের রোগ এবং শোক দূর করা সম্ভব। পরের দিন শঙ্কর আর জাহ্নবী একটি দড়ির সাহায্যে পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় খাদের মধ্যে পড়ে যায়। অনেক কষ্ট করে শঙ্কর প্রথমে পাহাড়ের উপরে উঠে আসে। শঙ্কর সেখানে সেই আলোকিত মাশরুম দেখতে পায়, কিন্তু সে কাছে আসা মাত্রই সেই মাশরুমগুলো মারা যায়। অর্থাৎ এই মাশরুমগুলো 24 ঘন্টা আগেই ফুটেছিল। সেই সময় জাহ্নবীও পাহাড়ের কিনারায় উঠে আসে। সে মাশরুমগুলোকে মারা যেতে দেখে শঙ্করকে সান্ত্বনা দেয় যে হয়তো অন্য কোথাও মাশরুমগুলোকে খুঁজে পাওয়া যেতে পারে, আমাদের আরও খুঁজে দেখা উচিত। এটা বলতে বলতে জাহ্নবী হঠাৎ বরফ ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। জাহ্নবীকে পড়ে যেতে দেখে শঙ্কর কোনো কিছু চিন্তা না করে জাহ্নবীর হাত ধরে ফেলে, কিন্তু শঙ্কর যেহেতু কোনো মানুষকে ছুঁতে পারত না, তাই সে জাহ্নবীর হাত ধরা মাত্রই কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। এরপর জাহ্নবী আর শঙ্কর দুজনেই হিমালয় পাহাড়ের নিচে পড়ে যায়। এরপরে আমরা মেডিকেল এক্সপেরিমেন্টে সেই ছেলেটিকে দেখতে পাই, যে মাটি খুঁড়ে পালানোর রাস্তা তৈরি করছিল। একসময় সে মাটি খুঁড়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর বক্সির হাতে ধরা পড়ে যায়। ডক্টর বক্সি তখন সেই ছেলেটির উপর এক্সপেরিমেন্ট শুরু করে। তাকে কিছু মানুষের ছবি দেখিয়ে অনবরত কারেন্টের শক দিতে থাকে। হঠাৎ শক দেওয়ার মেশিনটি নষ্ট হয়ে গেলে ছেলেটিকে আবারও বন্দি করে রাখা হয়। ছেলেটি এরপর বুদ্ধি করে একটি ড্রামের ভিতরে লুকিয়ে বাইরে পালিয়ে আসে। ডক্টর বক্সি যখন জানতে পারে সেই ছেলেটি পালিয়ে গিয়েছে, তখন সে ছেলেটিকে মেরে ফেলার জন্য তার পিছনে কিছু হায়না ছেড়ে দেয়। হায়নাগুলো ছেলেটিকে তাড়া করার সময় একটি লোক এসে হায়নাগুলোর হাত থেকে তাকে বাঁচায়, আর এই লোকটিই হচ্ছে সেই কেদার বাবা। পালানোর সময় ছেলেটির হাতে একটি যন্ত্র ছিল, যা সেই কেদার বাবা একটি লাঠির মধ্যে লুকিয়ে রাখে। এদিকে শঙ্কর বরফের মধ্য দিয়ে হাঁটার সময় একটি সিংহ তাকে আক্রমণ করে। সিংহের হাত থেকে বাঁচার জন্য শঙ্কর একটি গুহায় গিয়ে আশ্রয় নেয়। গুহার ভিতরে ভালোভাবে জায়গা করার জন্য তার হাতে থাকা লাঠিটি দিয়ে শঙ্কর গুহার ভিতরে ঘুরতে শুরু করে। একসময় লাঠির ভিতর থেকে সেই যন্ত্রটি বের হয়ে আসে, যেটা সেই ছেলেটির হাতে ছিল। এখানে আমরা বুঝতে পারি শঙ্করই মূলত সেই ছেলেটি যাকে কেদার বাবা হায়নাদের হাত থেকে বাঁচিয়েছিল। আর এই কারণেই কেদার বাবা শঙ্করকে এই লাঠিটি দিয়েছিল, যাতে শঙ্কর নিজের পরিচয় পেতে পারে।
অন্যদিকে আমরা দেখতে পাই গ্রাম প্রধানের কাছে থেকে উমাকে সেই ডাক্তার কিনে নিয়ে গিয়ে মেডিকেল এক্সপেরিমেন্টের সেলে নিয়ে আসে। আর তার মাথার চুল কেটে তাকে সেই সেলে রাখা হয় যেখানে সেই ছেলেটি অর্থাৎ শঙ্করকে রাখা হয়েছিল। আর তাকেও সেই জামাটি পরিয়ে রাখা হয় যেটি সেই ছেলেটির গায়ে ছিল। অর্থাৎ উমা এবং সেই ছেলেটি একই মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, উমা তো ছিল একজন মেয়ে, তাহলে সে কিভাবে ছেলেতে রূপান্তরিত হলো? আসলে উমা অনেক আগেই ছেলেতে রূপান্তরিত হয়েছিল। উমাকে দেবদাসী বানানোর পর প্রথম পুরোহিত যখন তার সাথে থাকতে আসে তখনই সে বুঝতে পেরেছিল যে উমা আসলে একজন ছেলে। তাই সে সেদিন উমার ঘর থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর মূলত এই কারণে গ্রাম প্রধান উমাকে ডাক্তারের কাছে বিক্রি করে দিয়েছিল। এখানে আমরা বুঝতে পারি উমা, সেই ছেলেটি এবং শঙ্কর তিনজন একই মানুষ। আর মেডিকেল এক্সপেরিমেন্টে মূলত এটা নিয়ে গবেষণা করা হচ্ছিল যে একজন মেয়ে হঠাৎ করে কিভাবে ছেলেতে রূপান্তরিত হয়। এবার শঙ্করের আস্তে আস্তে সবকিছু মনে পড়তে শুরু করে। মেডিকেল এক্সপেরিমেন্টের সময় তাকে যে অত্যাচারগুলো করা হয়েছিল সেগুলো মনে করার পর সে কি করবে বুঝতে না পেরে তার হাতে থাকা যন্ত্রটি দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। ঠিক সেই সময়ে সে ঝাপসা চোখে দেখতে পায় তার সামনে সেই আলোকিত মাশরুমগুলো ফুটে রয়েছে। শঙ্কর মাশরুমগুলো নিতে যাওয়ার সময় আবারও সেই সিংহটি তাকে আক্রমণ করে। শঙ্কর সিংহের হাত থেকে বাঁচার জন্য কোনো রকমে মাশরুমগুলো নিয়ে পাহাড়ের উপর থেকে লাফ দেয়। এরপরে আমরা দেখতে পাই শঙ্কর আহত অবস্থায় একটি নদীর পাড়ে বসে আছে। আর জাহ্নবীও আহত অবস্থায় তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শঙ্কর আস্তে আস্তে জাহ্নবীকে স্পর্শ করে, কিন্তু এতে তার শরীরে কোনো প্রভাব পড়ে না। তার মানে আলোকিত মাশরুমগুলো খাওয়ার ফলে শঙ্কর তার অভিশপ্ত রোগ থেকে মুক্তি পেয়েছে। 15 বছর পর কোনো মানুষকে স্পর্শ করতে পেরে শঙ্কর খুশিতে জাহ্নবীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।